স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH লেখাপড়া শিখেছিলাম, সেই টাকা পাইনি। কিচ্ছু করবেন না আপনারা, না কিচ্ছু করেন। অভিনয় মেয়েদের কথাকে দেন আমার সামনে, আমি জানতে ঠান্ডা হোক আমার। দেন আমার সামনে। এইরকম সব আমাকে করবেন না। আমার কিন্তু আমি আজ মমতা চাইছে আরো 1000 তামান্না যাক, ওদের বোমার আঘাতে, ওদের আনন্দের উল্লাসের আঘাতে মরে যাক। সোহম চক্রবর্তী বলে একজন অভিনেতা একটা সময় ছিলেন, পরবর্তীকালে তিনি বিধায়ক হন। সোহম চক্রবর্তীর একটা খুব বিখ্যাত একটা বিজ্ঞাপনী লাইন ছিল, আমি তো এমনি এমনি খাই। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এমনি এমনি মেরে দেয়। তৃণমূল কংগ্রেসের নেতা তারা এমনি এমনি ঘুষ খান, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা ঘুষটাও খান এবং তার পাশাপাশি রক্তটাও খান, সে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এমনি এমনি বোমা ছুড়ে দেন। এই বাংলাতে তামান্নাদের মারতে সময় লাগে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে বিজয় উল্লাস করতে করতে তারা এমনি এমনি বোমা ছুড়ে দেন। এবং তারপর আমরা দেখি তৃণমূল কংগ্রেস, আমি জানি না তৃণমূল কংগ্রেস নাকি হুমায়ুন কবিরকে পাঠায়নি, সে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির নিজ উদ্যোগে গিয়ে সেখানে টাকা অফার করেন। এই হুমায়ুন কবিরই একটা সময় আমাদেরকে বলেছিলেন যে বাংলায় সংখ্যালঘুদের বা মুসলিম সমাজের অবস্থা বড্ড খারাপ, মরছে মুসলিম সমাজ, মারছে মুসলিম সমাজ। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপর যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় 52-53 জন মার্ডার হচ্ছে, সে সময় আমি বলেছিলাম যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি, একটু উস্কানি পেলো, নেমে পড়লো, বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনা করা আছে। সামান্য কিছু ছোটো ছোটো ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে। অন্য ধর্মের মানুষ ওরা এগিয়ে আছে, মুসলিমরা অতটা এগোতে পারছে না। বাংলাতেই আমরা দেখতে পাচ্ছি যেন ইউজ অ্যান্ড থ্রো পেনের মতন, ইউজ অ্যান্ড থ্রো জামা কাপড়ের মতন, বা ইউজ অ্যান্ড থ্রো এই ধরুন বিভিন্ন ধরনের যে সামগ্রী থাকে, সেরকমভাবে ইউজ অ্যান্ড থ্রো ভোট ব্যাংক হিসেবে সংখ্যালঘুদের ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে সংখ্যালঘুদের আর যাওয়ার কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন, সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। কারণ তৃণমূল কংগ্রেসকে যদি ভোট না দেয়, যদি বিজেপি চলে আসে, আর বিজেপির জুজু দেখিয়ে ইন্ডি জোটের যে দলগুলো রয়েছে, সেই দলগুলো এতদিন ধরে নিজেদের দোকানটা খুব সুন্দরভাবে চালিয়ে গেছে। বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি আসলে মুসলিমরা আর ভারতে থাকবে না। 2014-এর আগে এই কথাগুলো কংগ্রেস বা নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস বা বামপন্থীদের একটা বড় সংখ্যক প্লে বুকের অংশ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে
খুব সাকসেসফুলি এই জুজুটা এখনো দেখিয়ে চলতে পারছেন যে দেখো আমি যাই করি না কেন, আমি তামান্নাকে মারি, আমি তামান্নাকে বোম দিয়ে উড়িয়ে দিই, সাবিনারা যতই বিক্ষোভ দেখাক, যতই প্রতিবাদ করুক, তুমি হয় নিজের ভোটটা নষ্ট করো বামফ্রন্টকে ভোট দিয়ে, বা তুমি আমাকেই ভোটটা দাও, কারণ তুমি বিজেপিকে যদি ভোট দাও তাহলে তোমাকে হয়তো বাইরে বের করে দেবে। সত্যিই কি তাই? বিজেপি যে যে রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় আছে সেই প্রত্যেকটি রাজ্যে, বা উত্তরপ্রদেশের মতন রাজ্যে, এত বড় একটি রাজ্য, এত সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে রয়েছেন, বা অসম, এই সমস্ত জায়গায় কি মুসলিম সমাজের মানুষজন আর নেই? না, আসলে এই জুজুটা দেখিয়ে যাওয়া স্বৈরতন্ত্র কায়েম করে রাখার জন্য। আমি দুটো বাইট শোনাবো তামান্নার মার। এই বাইট শোনার পরে কোনো সংবেদনশীল মানুষ যদি সুস্থ থাকতে পারেন প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আর যদি সুস্থ না থাকতে পারেন, যদি আপনি বলেন যে আমাদের কাছে উপায় কি, আমরা হেল্পলেস, আমাদের অসহায় বোধ করছি আমরা, তাহলে সেটাও জানান। দুটো বাইট, প্রথম বাইট শুনবো। তো আলিফার এটা উচিত যে আমি জিতেছি তার জন্য যাও বা শিশুদেরকে মেরে এসো, শিশুদেরকে মেরে শিশুদের রক্ত নিয়ে আমাকে জিতিয়ে দাও। এটা কি আলিফা এমনই রাজনীতি তো শুরু করলো? এমন রাজনীতি শুরু করেছে আলিফা? আলিফা তো মেয়ে, তারও তো সন্তান আছে। ওর টার্গেট ছিল বাচ্চাদের বড় হয়ে শিক্ষিত করা যাবে না, ও সফল হয়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত, বাচ্চারা ভবিষ্যতে ভয়ে স্কুলে একা যেতে পারবে না, বাচ্চাদের আতঙ্কিত করে দিয়েছে। ক্রিমিনালদেরকে একদম ধরা হচ্ছে না, ক্রিমিনালদেরকে ওদেরকে ছাড় দিয়েছে, ওদেরকে ছাড় দিয়ে যা তোরা খেল, তোরা ঘুরে বেড়া, তোরা শুয়ে বেড়া। তামান্না গেছে, যা কমন তামান্না আরো 10টা 20টা গেলে আমি আছি। আলিফা এটাই বলেছে, মমতা দি এদের বলেছে যে তামান্নার মায়ের কিছুদিন কান্না হবে, তারপরে ঠিক তামান্নার মা থেমে যাবে। আমি মমতা দিদিকে বললাম যে তামান্নার মায়ের আব্বুর কান্না কোনোদিন থামবে না। এটি শোনার পরও যদি আপনার মনে হয়ে থাকে, বা নির্দিষ্টভাবে বাম কর্মী যদি হয়ে থাকেন, আপনার যদি মনে হয়ে থাকে যে ঠিক আছে আমরা আরও আমাদের লড়াইটা ত্বরান্বিত করব ইত্যাদি ইত্যাদি, আমরা নেরুদা ফেলুদা সমস্ত কিছু বইটই পড়ে প্যালেস্টাইন নিয়ে লড়াই টড়াই করার পরে এটাই নির্দিষ্টভাবে আমাদের পলিট ব্যুরো থেকে সিদ্ধান্ত নেব যে এবারের নির্বাচনে আমাদের আশু কর্মসূচি হলো আমরা বামফ্রন্টকে সবাই মিলে ভোট দেব, নোটার থেকেও কম ভোট আমরা বামফ্রন্টকে দেব, এবং তারপর আমাদের মধ্যে থেকে কেউ হয়তো মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হবেন। এটা হয়তো আপনাদের প্ল্যান হতে পারে, বাম কর্মীদের বলছি। বা একটা প্ল্যান হতে পারে যে প্ল্যানটা নির্দিষ্টভাবে শত্রু চিনে নেওয়া, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের মহাজোট সেটা তৈরি করা। বা 3 নম্বর একটা হতে পারে যে এইসব ভোটের মধ্যে গেলামই না, যে যেখানে আছি সেখানে থাকি, কি আর হবে, আবার তৃণমূল আসবে, আবার আনোয়াররা আসবে, আবার শেখ শাহজাহানরা আসবে, আবার অনুব্রত মণ্ডল পুলিশকে গালিগালাজ করবে, আবার সাবিনারা কথা বলবে। 2 নম্বর বাইট ঠিক এই জায়গাতে সাবিনারা কি বলবে শুনুন। আমার শখের, কত শখের তামান্না, তাকে কি হয়েছে, সে জ্বরে মরেনি, তার কোনো শরীর খারাপ হয়নি, তাকে টার্গেট করে তার বোমটা এখানে ছোড়া হয়েছে। তারপরে কি বলছে টিএমসির নেতা এসে যে আমি মানুষ হিসাবে আমি টাকা দিচ্ছি, সে যাই হোক, সে যেই হোক, সে টাকা দিচ্ছে। তো কি মনে হবে সেই টাকা দিয়ে কি আমার চোখের জল মোছাতে পারবে, আমার তামান্নাকে আনতে পারবে? আমার তামান্নাকে তো তামান্নাকে এনে দে, আমি টাকা দিচ্ছি, আমি টাকাটাকে দিচ্ছি, দেব, যে বলবে। দিদি যদি বলে, মমতা দিদি যদি বলে টাকা নাও, 10 লাখ নাও, 20 লাখ নাও, 50 লাখ, আমি দেব। দিদি ওদেরকে বলবে না যে তামান্নার মতো আর কাউকে মেরো না। তো তার সেটা না করে দিদি পাঠাচ্ছে যে যাও টাকা দিয়ে আসো, তামান্নার মাকে টাকা দিয়ে তামান্নার মাকে সন্তুষ্ট করে আসো। দিদি এটা করে আসছে, ওই জন্য সবাই সাহস পাচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে আমার প্রশ্ন আজকে, হরগোবিন্দ এবং তামান্নাদের কচুকাটা করা হবে, চলবেই, এই প্রসেসটা চলিতেছে, এই প্রসেসটা চলতেই থাকবে। আমি হরগোবিন্দদের কথা ছেড়েই দিলাম, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের নিয়ে বুদ্ধিজীবীরা রাস্তায় নামে না, তারা কোল্যাটারাল ড্যামেজ নাকি, কিন্তু তামান্না খাতুনের জন্য তো রাস্তায় নামতে হবে না। তামান্না খাতুনদেরকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছে। তামান্না খাতুন বা সাবিনা ইয়াসমিনদের এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দিয়েছে যে আমাকে ছাড়া, আমাকে ভোট দেওয়া ছাড়া, আমার
পায়ের তলায় থাকা ছাড়া তোমাদের কোনো গতি নেই। এবং আমি যতই তোমাদের ইউজ অ্যান্ড থ্রো পেনের মতন, ইউজ অ্যান্ড থ্রো সামগ্রীর মতন, ইউজ অ্যান্ড থ্রো ওই সস, চিপস, কাটলেট বা ওই খাবারের যে সমস্ত চামচ, কাঁটা চামচ ইত্যাদি দেওয়া হয় না প্লাস্টিকের, বা প্লাস্টিক তার মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেও তোমাদের যাওয়ার কোনো জায়গা নেই। তার কারণ আমি যদি চলে যাই তাহলে তো বিজেপি চলে আসবে। সংখ্যালঘুদের এই মুহূর্তে বোধহয় সবচেয়ে অসহায় অবস্থা। এর থেকে মুক্তির পথ কোথায়? দুটো হতে পারে অপশন। এক, অভয়া, তামান্না এরা মরতেই থাকবে। আরেকটা অপশন হতে পারে হরগোবিন্দ, অভয়া, তামান্না এই নামগুলো মিডিয়ার সামনে কিছুদিন চর্চা হবে এবং তারপর আমরা ভুলে যাব 500, 1000, 10,000, 10 লাখ, 20 লাখ টাকা নিয়ে। বা আরেকটা 4 নম্বর পয়েন্ট হতে পারে যে সাবিনা ইয়াসমিনের মতন মহিলারা তারা মাথা উঁচু করে লড়াইটা করবেন এবং লড়াইটা এবার হবে সাবিনা ইয়াসমিনদের বনাম মমতা বন্দ্যোপাধ্যায়দের মধ্যে। কে কোন দিকে আমাদের বেছে নিতে হবে, এটা প্রতিবেদন। এবং তারপর আমি সরাসরি অতিথিদের কাছে যাব। একদিকে সংখ্যালঘু তোষণের রাজনীতি, অন্যদিকে তৃণমূলের হাতে মরছে সেই সংখ্যালঘুরাই। কখনো গোষ্ঠীকন্দল, কখনো আবার বিরোধী দল করার জন্য প্রাণ যাচ্ছে। ওরা আগে থেকে বলেছে যে সিপিএন করবি, যে সিপিএন কে ভোট দিবে তাদেরকে বেশি রাখা যাবে না। ও 4 বেলা ওরা ওয়ার্নিং দেয়, ওই পুলিশেও জানে যে ওরা ওয়ার্নিং দেয়, ওরা পথে বের হইতে দেয় না। ভোট এলেই সংখ্যালঘুদের কথা মনে পড়ে তৃণমূল কংগ্রেসের। মনে আছে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বলবেন আমি তো মুসলিমদের শোষণ করি, 100 বার যাবো, যে গরু উঠছে তার লাঠি খাওয়া উচিত। ওবিসি সংরক্ষণ নিয়ে কম জল ঘোলা হয়নি বাংলায়। মামলাটি আপাতত বিচারাধীন, কিন্তু ওবিসি সংরক্ষণের নামে মমতা তোষণের পথ প্রশস্ত করেছেন বলে অভিযোগ বিরোধীদের। কিন্তু বিষয়টি যে আদালত পর্যন্ত গড়াবে এবং স্থগিতাদেশ জারি হবে তা কি আগে থেকেই জানতেন মমতা? সংখ্যালঘুদের সামনে ওবিসি গাজর ঝুলিয়ে 26টা উৎরে দেওয়ার পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য তো পরিষ্কার, আমি আমার ভাষণে বহুবার বলেছি। ঠিক রাবণ যেমন সীতাকে হরণ করার জন্য সন্ন্যাসীর বেশে এসেছিল, সেরকম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এখন নতুন হিন্দু সাজছে, গেরুয়া বসন পড়ার চেষ্টা করছে, হিন্দু ভোট চায়। তৃণমূল কংগ্রেস ইচ্ছে করেই বিভাজন আনার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে হিন্দু ভোট চুরি করা, হিন্দুদেরকে বোকা বানানো এবং আগামী দিনে বাংলাকে ইসলামিক জিহাদিদের হাতে তুলে দেওয়া। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান। ব্যবহারের পর ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগে উঠেছে। কিষণজি নামটা বাংলার মানুষ ভুলে যায়নি নিশ্চয়ই। বাংলার সংখ্যালঘুদেরও কি শুধু ভোট ব্যাংক মনে করে তৃণমূল? কাজের সময় কাজী, কাজ পুরোলেই পাজি। তামান্নার পরিবার সিপিএম করে, কিন্তু তার জন্য ছোট্ট তামান্নাকে কেন মরতে হবে? বোমা মেরে তামান্নাকে খুন করলো যারা, তারাও সংখ্যালঘু। আর হাতে টাকার খাম নিয়ে গেলেন বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। হিন্দুরা তো বটেই, সংখ্যালঘুদেরও শুধু ব্যবহার করতে জানে বাংলার শাসক দল। রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, আমি এক এক করে আলাপ করিয়ে দেবো। রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক; অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী রয়েছেন; বাসু আচার্য রয়েছেন, বাম নেতা; কাশেম আলী, রাজনৈতিক কর্মী রয়েছেন; আমার পাশেই বসে রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ; এবং দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে আমি খুব নির্দিষ্টভাবে কাজী মাসুম আক্তারকে দিয়ে শুরু করব, কিন্তু তার আগে খুব নির্দিষ্টভাবে কয়েকজন পীরজাদার বক্তব্য শোনাবো। 2 জন পীরজাদার বক্তব্য শোনাবো। প্রথমেই অত্যন্ত বিখ্যাত এবং দীর্ঘদিনের বর্ষিয়ান পীরজাদা তোহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উন্নয়ন নিয়ে যে কথা বলেছেন একবার শোনাবো। আপনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো 1 সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই। এত বড় বড় গাছ হয়েছিল। আজকে যতটা মুসাফিরখানা দেখলেন শুধু মুখ্যমন্ত্রীর ওসিলায় আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জি কি আর বলবো, আমাদের বাড়ি যদি 6টা ছেলে মেয়ে হয় আমরা তাদের খবর রাখতে পারিনি। আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন?
আমার সঙ্গে তো সেনাশিসের সঙ্গে এই নিয়ে ঝগড়া। উনি 14 বছর উনি এই এলাকার হচ্ছে এমএলএ। আমি তো চ্যালেঞ্জ করছি, উনি 14,000 টাকা খরচা করে দেয়, প্রমাণ করুক না। কাজীরা তোহা সিদ্দিকীর বক্তব্য এবং তার পাশাপাশি কাশেম সিদ্দিকীর বক্তব্য। কাশেম সিদ্দিকী তিনি একেবারে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন, কিন্তু এই কাশেম সিদ্দিকীর বক্তব্য আমি শোনাবো। আমি একবার দর্শকদের এবং আপনাকেও বলছি, কাশেম সিদ্দিকী এই জবাব চায় বাংলাতে বসেই বলেছিলেন এবং বারবার বলেছিলেন যে এটা আসলে মুসলিম সমাজকে একটা জুজু দেখানো হয়, যে বিজেপি এলে এই হয়ে যাবে, বিজেপি এলে ওই হয়ে যাবে। আসামে কি বিজেপি নেই? অমুক রাজ্যে কি নামাজ পড়া বন্ধ হয়ে গেছে? উত্তরপ্রদেশে কি কোনো সংখ্যালঘু মানুষ নেই, সব দেশ থেকে বেরিয়ে গেছে? ডাটসে আমি এখনো মনে আছে, আমি সেই বাইকটা শোনাতে চাই, ডাটের সাথে সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষে দাপিয়ে আছে। শুনুন। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে। ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে? ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই তো, আর ভয় দেখাতে পারবে না। কাজীরা কি বলবেন? সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি খুন হচ্ছে, সংখ্যালঘুরা মরছে, সংখ্যালঘুরা মারছে, এবং তৃণমূল এমনি এমনি খুন করে দিচ্ছে এই তামান্নাদের। মানে এবং তামান্নাদেরও সবচেয়ে অসহায় জিনিস যেটা, আমি সাবিনাদির কথা আমি শোনাচ্ছিলাম, লাগাতার 2-3 দিন ধরে তিনি বসছেন। সাবিনাদির অসহায়তাটা আমরা বুঝেও আমরা এটা জানি যে সাবিনাদিদের মুক্তির বোধহয় কোনো উপায় নেই। কাজীরা মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? মুক্তি নেই। যে সমাজে নেতা হয় কাশেম সিদ্দিকীরা ডাঁটসে আছে, বলছিল না, ডাঁটসে লম্ফ দিয়েছে। ও ডাঁটসে বলেছিল তৃণমূল দলের পা থেকে মাথা পর্যন্ত চোর, অবশেষে সেই দলে নাম লেখালো। ও ডাঁটসে বলেছিল যে যারা তৃণমূল করবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, অর্থাৎ মৃত্যুর সময় সমাধিস্থ করার একটা পবিত্র একটা অনুষ্ঠান করা হয়, তাকে জানাজা পড়া যাবে না, সেখানে থেকে যোগদান করলো। এদের মুসলিমদের নেতা। যে সমাজে এমন নেতা থাকে, আমি অজস্র তালিকা দেব, সেই সমাজে তামান্নারা মরবে। আমি অন্তত আমি 100 তামান্নার নাম দিতে পারি। তোমরা একটা তামান্নাই আলোচনা করছো। হ্যাঁ, মিডিয়া তামান্না এসছে, আলোচনা হয়েছে, ওর মায়ের কান্না দেখছিলাম, কষ্ট, হৃদয় বেদরক, যন্ত্রণাদায়ক। এমনটাও ছিল রিজওয়ানুর রহমানের মায়ের, সে বলেছিল মুঝে ইনসাফ চাইয়ে, এমনটাই আনিস খানের ছিল, যেগুলো মিডিয়া হয়েছে। মুঝে ইনসাফ চাইয়ে এটা বলার পর যে সবচেয়ে বেশি লিড করেছিল এই আন্দোলনটা এবং রিজওয়ানুরের মায়ের সাথে, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়। সব হারিয়ে গেল, কারো শাস্তি হয়নি। বিধায়ক হয়েছে তো রিজওয়ানুরের ভাই, বিধায়ক হয়েছে, ধান্দাবাজিটা হয়েছে। ওর মাকে বলেছিলাম আপনার কুলাঙ্গা সন্তান বিক্রি হয়েছে। রিজওয়ানুর রহমানের যে দুঃখ, যে যন্ত্রণা, তার জন্য যে ভোট রাজনীতি, সেটা সুফল পেয়েছে তার দাদা, ব্যবসা হয়েছে। আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, একটু ব্যাকে যাচ্ছি। তামান্না মারা গেছে 2022 সাল বকটুই। কে মারা গেছে? একজন নাবালিকা মারা গেছে, একটাই পুরুষ মারা গেছে, আর 8 জন মহিলা মারা গেছে। হ্যাঁ, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারা জ্বালিয়েছিল? কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? নূর আলী, শের আলী, বিকি আলী, আসিফ শেখ, জসিফ শেখ, সাইফুল শেখ, জামিনুল শেখ। তাদের কার জেল হয়েছে, কার ফাঁসি হয়েছে? ওরা এখনো দুধেল গাই হয়ে মারে মুসলমান মরে মুসলমান। 15 বছর আগে এই কোটেশনটা আমি প্রথম মনে হয় রাজ্যে প্রথম বলেছিলাম, বই লিখেছিলাম, খবরের কাছে লিখেছিলাম। সেই কোটেশনটা এখন সবার মুখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদেরকে ব্যবহার করা হয়। বকটুয়ে অপরাধীদের শাস্তি হয়েছে? হয়নি। গোঘাটের বাকিবুল্লাহ, আমি দাদাকে বলি, আপনারা বিজেপি দল করেন, গোঘাটের বাকিবুল্লাহ মায়োটি মোর্চার দায়িত্বে ছিল, কুচি কুচি করে মারা হলো নৃশংসভাবে। আপনারা আন্দোলন, মিডিয়াকে বলি আরো আওয়াজ উঠতে হবে। মনে পড়ে কোচবিহারের মহিলাটির কথা, উলঙ্গ করে দৌড় কাটানো, অপরাধ অন্য দল করেছে কেন?
তুমি মুসলিম মহিলা, তুমি অন্য দল করবে, তোমাকে দৌড় কাটানো হবে। কেটেছিল না কোচবিহারে, মনে পড়ে তো? অপরাধীদের শাস্তি হয়েছে, একটু আওয়াজ করুন। আসলে আমাদের মূল জায়গায় যেতে হবে। আমি মূল জায়গায় যেতে চাইছি, একটা তথ্য দিতে চাইছি দাদা। মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন করতে হলে মুসলমানদের প্রকৃত যারা সচেতন, শিক্ষিত, রাষ্ট্রবাদী, মূল সত্যে থাকা মানুষ, তাদেরকে মুসলমান সমাজের মুখ দেখতে হবে। যদি তা না করা হয়, গোটা পশ্চিমবঙ্গে বাম আমল এবং তৃণমূল আমল মিলিয়ে 5 লাখ পিছু শিক্ষা দীক্ষা দরকার। তো মুসলমানের হচ্ছে কেন এরকম দুদিন গাই হচ্ছে কেন? এবং একজন সাচার কমিটি পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল, তারপর মানে তৃণমূল বিশেষ কিছু ডেভেলপমেন্ট করেন, অবনতি করেছে। আমি একটু ব্যাখ্যা অবনতি করেছে, আমাকে বলতে দিন একটু দাদা। না আমাকে বলতে দিন দাদা, খুব গুরুত্বপূর্ণ তথ্য যাচ্ছে। আমি পরিষ্কার করে বলছি, আমি যে কথাটা বলার চেষ্টা করছি, এই অবস্থা থেকে মুসলমানদের উন্নয়ন করতে গিয়ে, তাদের রাষ্ট্রবাদী করতে গিয়ে, তাদের মূল সত্য আনতে গিয়ে, তাদের আধুনিক করে তুলতে গিয়েই তো এই কাজী মাসুবাগ থেকে রক্তাক্ত হতে হয়েছিল। সবাই তো চুপ ছিল, মিডিয়া কোথায় ছিল তখন? মিডিয়াগুলো কোথায় ছিল যখন আমাকে মৃত্যুমুখে পড়তে হয়েছিল, কমাই যেতে হয়েছিল? কেন করেছিল ওটা? সমাজকে ভেতর থেকে ঠিক করা, বাইরে থেকে না, ভেতর থেকে। আমি একটা কথা বলি, শিক্ষা দরকার তো, মুসলমান সমাজের শিক্ষা দরকার তো। 5 লাখ ছাত্রপিছু, 5 লাখ ছাত্রপিছু পশ্চিমবঙ্গে, যেখানে এই 5 লাখ জনসংখ্যা পিছু পশ্চিমবঙ্গে, যেখানে অন্যান্য জেলাগুলোতে স্কুল কলেজের সংখ্যা 10.6, সেখানে মুর্শিদাবাদের সংখ্যা হচ্ছে 7.2, মালদায় হচ্ছে 8.5 এবং উত্তর দিনাজপুরে হচ্ছে 6.2। যেখানে যেখানে মুসলমানরা সংখ্যা গুরু, সেখানে থেকে স্কুল কলেজের সংখ্যা কম। এরা তো মারপিটি করবে ভাই, এরা তো বোমটাই ছুড়বে। এই বোম ছোড়াটা আমি কোনো অস্বাভাবিক মনে করছি না, এটা থেকে নর্মাল। তাই একজন এগিয়ে থাকা বলে দাবি করে, মিডিয়াতে একজন পীরে, একজন ইমামদের অ্যাসোসিয়েশন হেড বলছেন, লজ্জা লাগছে বলতে, আমার তো এফআইআর করা উচিত মুসলমান সমাজে। বলেছে মাননীয়া আমাদের ছেঁড়াছুটি মনে করে, এটাই আমাদের জন্য যথেষ্ট। বিজেপি ওইটাও মনে করে না। অর্থাৎ ছেঁড়াছুটি হতে না, ভালো করে বুঝতে হবে, ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান যদি মুসলমানদের ছেঁড়াছুটি হওয়াটাকে যোগ্যতা মনে করে, প্রাপ্তি মনে করে, তাই সেই সমাজের তামান্নারা তো মরবেই। আমি পরিষ্কার করে বলছি, তামান্নাদের মৃত্যুর জন্য মুসলমান সমাজ দায়ী। তৃণমূলের কথা ছেড়ে দিন, ওটা পলিটিক্যাল দল, ওরা পলিটিক্স করে। আমি একদম সোজাসুজি আমি কাশেম আলীর কাছে যাব। কাশেম আলী, আমি এই সমস্ত কিছুর মধ্যে ঢুকতে চাইছিলাম না, কিন্তু আমাকে বাধ্য এটা বলতেই হচ্ছে যে এই বাংলাতে তৃণমূল কংগ্রেস একটা খুব সহজে একটা হিসেব বোধহয় করে ফেলেছে। অনির্বাণ ব্যানার্জিরা এই মুহূর্তে বসে আছেন, তারা খুব সহজে একটা হিসেব করে ফেলেছেন যে আমরা যাই করি না কেন, আসলে সংখ্যালঘুদের আমার সাথেই থাকতে হবে। আমরা যাই করি না কেন, সংখ্যালঘুরা যদি সিপিএম করে তারা ঠিক আছে, সংখ্যালঘুরা যদি বামপন্থী আন্দোলন করে ঠিক আছে, ওদের কিছু হবে না। কিন্তু সংখ্যালঘুরা এটা যেন তাদের মাথায় গেঁথে যায় যে তৃণমূল ছাড়া তাদের কোনো গতি নেই। এটা আসলে কি একটা সামন্ততন্ত্র চলছে এই বাংলাতে? কাশেম আলী। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের অবস্থানগত দিক দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে, পাড়ায় পাড়ায় ইমাম মুয়াজ্জেম, এই যাদের ভাতা দিচ্ছেন, কাজী মাসুমদা বলছিলেন, দেখুন আমরা তো ভাতার রাজনীতিতে বিশ্বাসী ছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-য় ক্ষমতায় আসার পরপরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে ইমাম মুয়াজ্জেম, চাচা বুজুর্গ, আমাদের যারা ধর্মীয় গুরু, তাদেরকে নিয়ে এই যে ভাতা দেওয়ার প্রথা চালু করলেন এবং মসজিদে মসজিদে এমন একটা কেওয়াস করেছে। দেখুন আমি একদম দুর্গম এলাকায় থাকি, প্রান্তিক এলাকায়, গ্রাম্য পরিবেশের মধ্যে বড় হয়েছি ছোটবেলায়। আমার পাশেও হিন্দু প্রতিবেশী আছে, এরকম কোনোদিন জাতপাতের আমি রাজনীতি দেখিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকাকালীন মসজিদে মসজিদে যে কোনো বিজেপি বা সিপিএম বা কংগ্রেস করলে সমাজ থেকে আলাদা করা হবে বা সমাজ থেকে চ্যুত করা হবে, এই যে ফতোয়া ইমাম সাহেবদের দিয়ে ওর জায়গায় ঢুকে যাচ্ছে। আসলে মমতা ব্যানার্জি এই যে নোংরা রাজনীতি শুরু করেছেন, হিন্দু মুসলমান শোষণ তুষ্টিকরণ করে আমাদের সমাজকে দ্বিধাবিভক্ত করেছে, আমাদের সমাজকে ভাগ করে দিয়েছে। এখন মমতা ব্যানার্জি বুঝে গেছে যে সংখ্যালঘু ভোট বা মুসলমান ভোট আমাদের কাছে সুরক্ষিত আছে। একটা তামান্না খুন হলে কিংবা একটা রাজিবুল খুন হলে বা একটা আপনার বকটুইতে 11 জন বা 9 জন মানুষকে পুড়িয়ে মেরে বা খুন করে দিলে তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে না, বা একটা অভয়ার পরিবারকে খুন করে দিল, তার পরিবার বিচার পেল না পেল কিছু যায় আসে না। মমতা ব্যানার্জি ভাবেন
যে মুসলিম ভোট আমার কাছে সুরক্ষিত। কিন্তু যারা আমরা রাষ্ট্রবাদী, কাজী মাসুম আক্তারের মতো মানুষ যারা আছেন, আমরা যারা আছি, আমরা মুসলিম সমাজের কাছে কাতর আবেদন করব, করুণ আবেদন করব। এই যে মমতা ব্যানার্জি হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে আমাদের সমাজকে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, মোস্তান বানিয়েছে। ভোট এলে মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। খুন হচ্ছে কারা? মুসলমান। এই সকেট বোমা বানাচ্ছে কে? মুসলমান। আমাদের অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে কলুষিত করেছে। এখন মমতা ব্যানার্জি আর একটা নতুন রাজনীতি শুরু করেছেন। এই দেখেছেন ইফতার পার্টি, নামাজ পড়া, সবকিছু মমতা ব্যানার্জি শেষ হয়েছে, শেষ পর্বে এসে দাঁড়িয়েছে। দেখছি যে হিন্দু ভোট তার কাছে শিকড় নেই, হিন্দু ভোট সুরক্ষিত নেই। তাই এখন নতুন করে এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে গিয়ে দীঘায় বিভিন্নভাবে রথ পথ টেনে যেভাবে, আচ্ছা আপনি বলুন তো, হালাল তো শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য। ময়ূরদা শুনতে পাচ্ছেন আপনি? ময়ূরদা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হালাল তো শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য, হালাল তো আপনার জন্য প্রযোজ্য নয়। তাহলে নূর ইসলামের দোকানে ওই প্রসাদ তৈরি হবে কেন? বা শাহজাহানের মিষ্টির দোকানে প্রসাদ তৈরি হবে কেন? আমরা তো জানতাম যে 4 ধামের এক ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। সেই ধামের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। মমতা ব্যানার্জি কৃত্রিম উপায়ে ওই যে জগন্নাথ কালচারাল সেন্টার করেছে, মমতা ব্যানার্জি সরকারের কি কাজ বলুন তো দাদা? মসজিদের চিন্নি বিলি করা বা মন্দিরের প্রসাদ বিলি করা, এটা কি সরকারের কাজ? এটা তো সংবিধান বিরোধী, সংবিধান বহির্ভূত। একদম একদম। আমি ঠিক সেই জায়গা থেকে আমি আগে একবার বাসু আচার্যর কাছে এই প্রশ্নটা রাখবো যে বাসুদা, আমি মানছি যে আপনাদের অনেকগুলো কম্পালশন আছে, কিন্তু এই কম্পালশনটা কিসের কম্পালশন? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা নিজেরা বড় বড় কথা বিভিন্ন সময় বলেন যে রাষ্ট্রের কাজ চাকরি দেওয়া, এই করা, হাসপাতাল করা, এই করা। রাজ্য সরকার একটা গোটা মন্দির বানিয়ে ফেললো, আপনাদের কেউ রাস্তায় নেমে এর আন্দোলনের কোনো ধরনের কিছু দেখলাম না। এটা যদি বিজেপি করতো, এতক্ষণে আপনারা গোটা প্যালেস্টাইন, ইসরায়েল, চায়না, হংকং, হনলুলু সবার লোকজন জুটিয়ে নিয়ে আপনারা বলতেন বিজেপি দূরাটো, ভিয়েতনাম। না, এখন বিষয়টা হচ্ছে কেউ যদি অন্ধ হয়ে থাকতে চায় তাকে তো আর জোর করে চক্ষুষ্মান করা যায় না। আপনাদের ফিলোসফি এখন তৃণমূলের আপনারা খুব স্বাভাবিকভাবে আপনারা এখন দেখেন না যে পরিষ্কারভাবে যে এই মন্দির তৈরি করা, এত অকারণে মন্দির তৈরি করে কোটি কোটি টাকা নষ্ট করা, এটার আপনারা রাম মন্দির নিয়ে আপনাদের আপত্তি ছিল, জগন্নাথ মন্দিরে আপত্তি নেই কেন? হচ্ছে খুব পরিষ্কারভাবে একটা মহাজোট অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এক্সিস্ট করছে। মহাজোট বিজেপি এবং তৃণমূল এবং বিজেপির একটা মহাজোট অলরেডি এক্সিস্ট করছে এবং বিজেপির জোট এক্সিস্ট করছে, আর আপনারা তৃণমূলকে হারানোর জোটটা এক্সিস্ট করছে। তার কারণ হচ্ছে আপনি আরএসএস এর, আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দেব। বাম আমলে 2011 সালে যখন বাম সরকার চলে গেল, তখন আরএসএস এর শাখা ছিল 862টা। বর্তমানে আরএসএস এর শাখা হচ্ছে 4500 এবং তারা আরও 2000 শাখা 1 বছরের মধ্যে বাড়াবার তারা সংকল্প নিয়েছে। এটা একেবারে পরিষ্কারভাবে তাদের আরএসএস এর যে মুখপত্র, সেখানেই তারা পরিষ্কারভাবে বলছেন। ঠিক আছে, এমনি এমনি বাড়ে না। বাম আমলে 850 আর মাঝখানে মাত্র 14-15 বছরে সেই সংখ্যাটা দাঁড়িয়ে গেল 4500। কি করে হলো ভাই? এমনি এমনি তো হয় না। সব বুঝলাম, কিন্তু আমাকে বলুন যে 2026 সালে তৃণমূলকে আপনারা সরাতে চান কি চান না? তৃণমূলকে তখনই সরানো যায়, ইজিলি বলুন না। হ্যাঁ, আমি চাই তৃণমূলকে সরানো যায়। বিজেপি কিন্তু বলবে যে 2000 বিজেপি সরকারটি সরে গেলে 2026 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরানোর ভোট হচ্ছে না। 2026 সালে বামপন্থীরা তৃণমূলকে সরাতে চায় কি চায় না? পরিষ্কারভাবে করতে হবে। আপনারা একটা কথা ডিরেক্ট বলতে চাইছেন, শত্রু সরে গেলে সঙ্গে সঙ্গে মূল শত্রুকে, তার গায়ে যে প্যারাসাইটটি লেগে আছে সেই প্যারাসাইটও সরে যাবে। তৃণমূল, বিজেপি বা আরএসএস এর একটি প্যারাসাইট মাত্র। না সব বুঝলাম, আমাকে বলুন 2026 সালে সরে গেলে প্যারাসাইটটিও সরে যাবে। সালে তৃণমূলকে সরানোর জন্য আপনাদের ক্যাডাররা ভোট দেবে না, নিজেদের ভোটটা নষ্ট করার জন্য দেবে? তৃণমূলকে সরানোর জন্য পরিষ্কারভাবে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শক্তিশালী করা দরকার। কারণ এটাই বুঝতে পারছি না, বিজেপি তো সরকারে বিজেপিকে সরানোর তো ব্যাপারই নেই। যে শক্তি ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতের সেকুলার ফ্যাব্রিক, আরে 2026 এর ভোটটা বিধানসভা ভোট হচ্ছে না, লোকসভার ভোট। নষ্ট করে দেওয়ার জন্য, সব বুঝলাম, 2026 এর ভোটটা লোকসভা না। সংখ্যালঘু মানুষজন, আমাদের রাজ্যে কোনোদিন হিন্দু মুসলমান এই
ধরনের বাইনারি ছিল না। এই বাইনারি তৈরি হতে পারলো 2014 সাল থেকে, যবে থেকে ক্ষমতায় আসার এখানকার মুসলমানরা ভয় পেয়ে 1988 সালে কোনো হিংসার ঘটনা ঘটেনি, মুর্শিদাবাদে কোনো হিংসার ঘটনা ঘটেনি, কোনো কারণে নয়। বিজেপি ভারতবর্ষে গোটা জায়গায় যা ছবি তৈরি করে রেখেছে সেই কারণে সব বুঝলাম। তৃণমূলকে সরাতে চান কি চান না? তৃণমূলকে আপনারা 2026-এ আপনারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন কি দেবেন না? চায় না, কিন্তু তারা আঁকড়ে ধরে আছে। বকলমে আপনারা তৃণমূলকে রেখে দিতে চান। আসল কথাটা হচ্ছে তৃণমূল, বিজেপি এবং তৃণমূলকে সরাতে চায় বামফ্রন্ট, এই দুটি শত্রুকে তৃণমূলকে সরাতে চায় সিপিএম, সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা দরকার। তৃণমূলকে সরাতে চায় সিপিআই, কেন্দ্রে তৃণমূলকে সরাতে চায় ফরওয়ার্ড ব্লক। দেখুন আপনি হ্যাঁ বলতে পারছেন না। তোলাবাজের সরকার, আমরা তৃণমূলকে সরাতে চাই এবং সেই সঙ্গে মনে রাখতে হবে, এবং বিজেপিকে না সরানো গেলে তৃণমূলকে সরানো অত সহজ নয়। এটাই পরিষ্কার অঙ্কটা বুঝে নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতার ভোটটা কাকে দেবেন? ভোটটা কাকে দেবেন? বামপন্থীরা ভোট বামপন্থীদের থেকেও কম ভোট হবে, এবং বামপন্থীরা বামপন্থীদেরকেই ভোট দেবে। মোহাম্মদ সেলিমের মুখ্যমন্ত্রী হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। তাহলে ভোট নষ্ট করছেন কেন? একটাই জিনিস মনে রাখা দরকার, যে বিজেপির মতো একটি ধ্বংসাশ্রয়ী শক্তিকে সরাতে না পারলে পশ্চিমবাংলার মানুষ মমতার মতো আরেকটি ধ্বংসাশ্রয়ী শক্তির হাত থেকে বাঁচবে না। বেশ বেশ, জগন্নাথ দা দেখুন, আমাদের যে তথাকথিত বাম নেতৃত্ব বলে যার পরিচয় দিয়ে যিনি এতক্ষণ বললেন, তার কথা শুনেই বোঝা গেল যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির প্যারাসাইটটি কে, কারা তৃণমূলের, আমি তৃণমূল বলি না, তোলামূলের পরজীবী হয়ে রাজ্যে বেঁচে আছেন এবং দুঃস্বপ্ন দেখছেন যে আগে নরেন্দ্র মোদীকে তাঁরা সরাবেন, তারপরে নাকি তারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবেন। তো এই স্বপ্ন দেখে যাওয়ার জন্য তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। কিন্তু আমরা আসছি তামান্নাদের কথা নিয়ে, আজকে আপনাদের যে আলোচনার বিষয়। আমার দুটো গানের কলি মনে পড়ে যাচ্ছে, আজ ফির জিনে কি তামান্না হয়, আজ ফির মরনে কি ইরাদা হয়। হয়তো ওই ছোট্ট মেয়েটির সত্যিই বেঁচে থাকার প্রত্যাশা ছিল, কিন্তু আজ তাকে মরে যেতে হলো এই উদ্দাম উল্লাস, বিজয় উল্লাস তৃণমূলের। এবং তামান্নার ঘটনা শুধু একটা না, আজ কালীগঞ্জের তামান্না, বকটুয়ের মিহির আল শেখ, তার পুরো পরিবার, আনিস খান, এদের কথা কেউ মনে রাখে না। আজ ভাঙড়ে একে অপরের লড়াই হয়, তৃণমূলই মরে এবং মুসলমান মরে, অথবা আইএসএফ মরে, মুসলমান মরে, বা এরকম বিস্তীর্ণ প্রান্তে অনেক উদাহরণ আমাদের কাজী মাসুম আক্তারদা, রাষ্ট্রবাদী একজন মুসলিম, তিনি দিয়েছেন। এবং খুব প্রাসঙ্গিক কথন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যার 30% ফিক্সড ডিপোজিট দুধেল গায়ে, আর এখন 10%, 12% যদি গজাপ্যারা নিয়ে নেওয়া যায়, তাহলে আমি আরেকবার জিতে যাব। কিন্তু কালীগঞ্জই দেখিয়েছে যে 73-74% হিন্দু বুথগুলিতে একজোট হয়ে তারা ভোট দিয়েছে। এবং এই কালীগঞ্জ মডেলই যদি 26-এ যদি রেপ্লিকেটেড হয়, 26-এ যদি অন্যান্য সব জায়গায় রেপ্লিকেটেড হয়, নিশ্চিত জানুন তামান্নাদের বিচার দেওয়া যাবে। এবং পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সুশাসনের অন্যতম নমুনাই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আমি একটা একদম নির্দিষ্টভাবে আজকে জবাব চাই বাংলায় জিজ্ঞেস করতে চাই, যদি কোনোদিন বিজেপি রাজ্যে আসে, সংখ্যালঘুরা নিরাপদ থাকবে বাংলায়? আমি সেই প্রসঙ্গেই বলছি যে নরেন্দ্র মোদীর মডেল অফ গভর্নেন্স হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। পশ্চিমবঙ্গের উজ্জ্বলা গ্যাসের 84 লক্ষ কানেকশনের মধ্যে 50 লক্ষের অধিক মুসলিম মহিলারা পেয়েছেন। পশ্চিমবঙ্গের আবাস যোজনার 34 লক্ষ যে ঘর তৈরি করা হয়েছে, তার অর্ধেকের বেশি মুসলিম পরিবার পেয়েছে। পশ্চিমবঙ্গের যে 6.5 কোটি জাতীয় ফুড খাদ্য সুরক্ষা মিশনের রেশন দেওয়া হয়, বিনামূল্যে রেশন, তার 60% মুসলিম পরিবারগুলি পাচ্ছে। পশ্চিমবঙ্গের যত বেশি গ্রাম তাদের পাকা রাস্তা হয়েছে, সেখানে সবচেয়ে বেশি মুসলিম গ্রামগুলিতে সেই পাকা রাস্তায় গেছে। পশ্চিমবঙ্গের যত বাড়িতে সূর্যঘর বসানোর জন্য আবেদন পড়েছে, মুসলিম পরিবার আবেদন করেছে। আবার একই সঙ্গে বিশ্বকর্মা যোজনায় 8.5 লক্ষ আবেদন পড়েছে, তার মধ্যে 5 লক্ষ মুসলিম কারিগর। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিড ব্রেকার সরকার তা দিতে দেয়নি। একইভাবে কৃষক বন্ধু স্কিমের 72 লক্ষ চাষি, এই কৃষক বন্ধুর সম্মান পাওয়ার কথা প্রধানমন্ত্রীরা 42 লক্ষ দিয়ে আটকে রেখেছে। যে 30 লক্ষ কৃষককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষক বন্ধুর সুবিধা পেতে দিচ্ছে না, তার 20 লক্ষ মুসলমান। তার ফলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির যে স্কিমগুলি সরাসরি পাঠানো গেছে, তার অধিকাংশ হচ্ছে মুসলিম সমাজ, মুসলিম সমাজের পরিবার। কেন না, তার কারণ হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের উপরে কেন্দ্রীয় স্কিমগুলি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুসলমানরা 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলার পর গরিব থেকে গরিবতর হয়েছে।
মুসলিমেও কিছু মুসলমান নেতা তারা করে কমে ওবিসি লিস্ট তৈরি করছেন, ওবিসি লিস্ট তৈরি তারা করে কমে খাচ্ছে, তার ফলে সুবিধা মুসলমান সমাজ পেয়েছে। এবং গভর্নেন্সের ক্ষেত্রে না আসাম, না উত্তরপ্রদেশ, না গুজরাট, 25 বছর ধরে গুজরাতে সরকার চলছে, কেউ অভিযোগ করেছে তাদের গুজরাট থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। আসামে অ্যাগ্রেসিভ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাষ্ট্রবাদের হিন্দুত্বের রাজনীতি করবেন, সেটাই আমাদের এজেন্ডা, কিন্তু একজন মুসলমানকে উৎখাত হতে হয়েছে। উত্তরপ্রদেশ, হ্যাঁ বুলডোজার আমরা চালাবো যদি কোনো জায়গায় এনক্রোচমেন্ট হয়, কিন্তু যোগীজি কোনো মুসলমানকে পাঠিয়েছেন, তড়িপার করে দিয়েছেন? করেননি, করবেনও না। ভারতবর্ষে থাকা ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের বুকেও কোনো চিন্তা করার কারণ নেই। কিন্তু মিহিলাল শেখ, তামান্না, আনিস খানদের পরিবারদের বুঝতে হবে, এবং এই মুসলমান ভোট ব্যাংকে দুধেল গাই বলে অপমান করার পরেও মুসলিম সমাজের কোনো নেতা এই নেতৃত্বকে ক্রিটিসাইজ করেন, এই নেতৃত্বের সমালোচনা করে না। আজ আওয়াজ উঠতে হবে মুসলিম সমাজ থেকে। আজ রাষ্ট্রবাদী কাজী মাসুম আক্তারদের ঘরে ঘরে প্রচার করতে হবে। এরকম কাজী মাসুম আক্তারকে প্রতিটি মুসলিম গ্রাম থেকে বেরিয়ে আসতে হবে, তাদের বলতে হবে আমরা দুধেল গায়ে হয়ে আর থাকবো না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব। এবং সেই লড়াইয়ে অন্যতম নেতৃত্ব তো দিতে পারতেন, ওদের না হয় বিজেপি নিয়ে অ্যাপাথি আছে। এই তো ধর্মনিরপেক্ষ দল, তথাকথিত বাম বনস্ক বাম, যাই বলুন, বাম নেতৃত্ব, কোথাও দেখেছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ভোট দেওয়ার জন্য বলে? কিন্তু মমতার পরজীবী হয়ে গত লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি যেখানে যেখানে বিজেপিকে হারানো যাবে সেই মতো তারা ক্যান্ডিডেট তৈরি করেছে। এখন তারা দুঃস্বপ্ন দেখছে বা দিবা স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী বলতে পারবেন যে অ্যাকচুয়ালি বামপন্থীরা বিজেপিকে হারানোর জন্য, মমতাকে সুবিধা করার জন্য বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে? দমদম, কৃষ্ণনগর, যাদবপুর, মথুরাপুর, যে জায়গাগুলিতে আপনি দেখুন সুজন চক্রবর্তীকে কেন ওখান থেকে এখানে নিয়ে আসা হলো? মোহাম্মদ সাদি ক্যাম্পেইন করেছে কৃষ্ণনগরে, কোনো মুসলমান পাড়ায় যায়নি, হিন্দু পাড়ায় ঘুরে ঘুরে ক্যাম্পেইন করেছে। ভারতীয় জনতা পার্টি 20-21টির বেশি সিট পেত যদি তৃণমূল কংগ্রেসের টাকায়, আমি একদম এইভাবেই বলছি, তৃণমূল কংগ্রেসের দাক্ষিণ্যে তারা প্রচার এবং প্রার্থী না দিত। বড় কথা বলছেন এই মুহূর্তে। অনির্বাণ ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন। অনির্বাণ ব্যানার্জি, আপনার কাছে যাব এবং দীপাঞ্জন চক্রবর্তী, দুজনের কাছেই যাব। দীপাঞ্জন দা, আমি একটু আপনার কাছে আসতে চাই, তারপরে আমি অনির্বাণের কাছে যেতে চাই। দীপাঞ্জন দা, আমি একেবারে এই যে সংখ্যালঘু বা মুসলিম সমাজের এই অবস্থা, এই সমস্ত কিছু নিয়ে আপনাকে প্রশ্ন করো। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, ভারতবর্ষের যারা মানুষজন, তারা ভারতবর্ষের যাবতীয় যা সম্পদ তার সর্বশেষ অধিকারী, এরপরে আর কেউ অধিকারী হতে পারে না। আমরা আমাদের জল, হাওয়া, আমাদের কয়লা, আমাদের সোনা, আমাদের খাবার দাবার, চাল, জমি, সব কিছুর অধিকারী। আমরা কেন রোহিঙ্গাদেরকে জায়গা করে দেবো? আমরা কেন পাকিস্তানিদেরকে, এই আজাদ মালিকের মতন পাকিস্তানিদেরকে জায়গা করে দেবো বা বাংলাদেশিদেরকে জায়গা করে দেবো? এটা একটা ট্রেন্ড তৈরি হয়ে যাচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখার জন্য বিদেশিদের সাহায্য নিচ্ছেন। এটা বারবার বিরোধীরা বলছে। এটাকে ন্যাশনাল সিকিউরিটির অ্যাসপেক্টেও আমাদের দেখতে হবে। দীপাঞ্জন দা, কি বলবেন? দেখো ময়ূর, তুমি একটা খুব সাংঘাতিক কথা দিয়ে আমাকে শুরু করতে বাধ্য করলে। আমি মহারাষ্ট্রের বাইরে থাকি দীর্ঘদিন, জানো, এবং বেশ কিছু বড় বড় যারা নেশন ওয়াইড জাতীয় স্তরের প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, এরা বিরাট বড়, এদের 1 লাখ, 1.25 লাখ, 1.5 লাখ করে ম্যান পাওয়ার পুরো ইন্ডিয়াতে রয়েছে। বেশ কিছু ই-কমার্স যাদেরও এরকম 1 লাখ, 1.5 লাখ করে ডেলিভারি বয় বা রাইডার্স রয়েছে, তাদের সঙ্গে 2-1জনের সঙ্গে আমি 2-1টি অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত অ্যাজ অ্যাডভাইজার, কনসালটেন্ট। একটা সাংঘাতিক সমস্যা হচ্ছে, জানো তো, আমি শুধু মহারাষ্ট্র, মুম্বাইয়ের কথা বলছি, এবং গুজরাতেও হচ্ছে, তো আমি মুম্বাইয়ের কথা বলছি, যে বাংলা আজকে কোন জায়গায় নিয়ে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তুমি যদি বাংলায় কথা বলছো কিন্তু তুমি হিন্দু, তুমি যে কোনো সিকিউরিটি কোম্পানি বা ই-কমার্স কোম্পানিতে তুমি চাকরি পেয়ে যাবে, কিন্তু মুসলিম হলেই তোমাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং পরিষ্কার বলেছে, আরে আপ দিদি কা স্টেট সে আয়ে, আপ তো রোহিঙ্গা হোঙ্গে, বাংলাদেশি। পশ্চিমবঙ্গের যে ভারতীয় মুসলিম, যেটা আমি বারবার বলি, দেয়ার আর 2 টাইপস। ইন্ডিয়ান মুসলিম, তারা তোমার আমার থেকে কোনো অংশের দেশপ্রেমী কম নয়, তারা ভারতবর্ষের সন্তান। বাট যারা দ্য মুসলিমস ইন ইন্ডিয়া, যারা এরকম ভাবে অনুপ্রবেশ করে ঢুকে সারা ভারতে ছড়িয়ে বসে ভারতের সম্পদ চুরি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম জনসাধারণকে সেম ট্যাগটা পড়ে যাচ্ছে। একটি বাঙালি মুসলিম ছেলে হয়তো মুর্শিদাবাদে সে 7 পুরুষ দৌড়ে রয়েছে, 10 পুরুষ দৌড়ে রয়েছে, সে যখন মুম্বাইতে আসছে
বাংলায় কথা বলছে এবং যেই শোনা হচ্ছে মুসলিম ওই एग्जैक्टली ওই কথাটা আরে दीदी का स्टेट से आए हो फिर तो जरूर आप बांग्लादेश से आए जरूर आप रोहिंगा না সেই ছেলেটির যন্ত্রণা ভাবো তো এবং এর জন্য দায়ী কে এর জন্য দায়ী অনির্বাণ ব্যানার্জি কিন্তু অনির্বাণ ব্যানার্জি এখানে বলবে যে এই আন্দোলনের জন্যই আমরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করছি অনির্বাণ ব্যানার্জি কি উত্তর দেবো আবার ইন্টারাপ্ট করবে আগে বলো না না আমি ইন্টারাপ্ট করছি না আমি একটা জায়গাতেই ইন্টারাপ্ট করতে চাই যেটা হলো 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সেম ঔদ্ধত্যের সাথেই এসে তো বলবে নিশ্চয়ই যে তামান্না বা অভয়া এই সমস্ত কিছু কুচ্ছা ছিল দেখেছো কতটা জিতে গেলাম রেজাল্ট বলে দিচ্ছ আরে অবশ্যই বলছি শুধু তাই নয় অনুব্রত মণ্ডল আমি এখনই বলে দিচ্ছি অনুব্রত মণ্ডল পাচ্ছে না রাজীব কুমারকে আবার হয়তো টেলিফোন করে বলবে দেখেছিস তো রাজীব এই এবার ইন্সপেক্টরটাকে সামলা ওই কি ফোন কল একটা ভাইরাল হয়েছিল না কি হয়েছিল তাতে আবার পুলিশই গাল খেয়েছিল একটা কথা বলি বলে নিন ছোট করে দাদা ছোট করে তার 10 সেকেন্ড খুব ছোট করে বলছি দেখো আমি মনে করি তুমি বারবার বলছো না যে পরিবর্তন কি করে হবে কোথায় তিনটে জিনিসকে করতে হবে আমরা সদ্য দেখেছি ইংল্যান্ডে ভারতের 5 জন সেঞ্চুরি করার পরে ভারত হারলো কারণ ভালো বোলার নেই পশ্চিমবঙ্গে কিন্তু এই 5টা সেঞ্চুরি জনতা করছে মানুষ ক্ষোভে ফুটছে তারা পরিবর্তন চায় কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে যে এবার আমরা পরিবর্তন করব না কি করব কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ঠিকভাবে ব্যবহার করতে হবে যেরকম ভাবে তারা প্যারামিলিটারি ফোর্সকে ব্যবহার করেছে লোকসভা নির্বাচন আমরা ধরে ধরে বলেছি সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানেন কিন্তু এবার তাদের কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সকে ব্যবহার করতে হবে কথা বলেছেন সেটা নিয়ে আরেকটা শো করতে হবে আমাকে দীপাঞ্জন দা মানে ইলেকশন কমিশন সমস্যা হচ্ছে দেখো আমি একটা কথা বলি শেষ কথা বাংলার মানুষকে 26-এর বিধানসভা নির্বাচনে যখন আপনি ইভিএম এর বাটনটা দাবাবেন আপনি কোনো নেতা নেত্রী কারোর মুখ দেখবেন না শুধু নিজের ছেলে মেয়ে নিজের সন্তান নিজের স্ত্রী পরিবারের মুখটা দেখুন আর বাটনটা দাবান আর ভাববেন আমি কি করব আমার সন্তান আমার কন্যা সন্তান ধর্ষিত হবে আমার সন্তানকে দুমুঠো চালের জন্য মহারাষ্ট্র গুজরাট কর্ণাটকে পালাতে হবে আমাকে যা করব তার জন্য হফতা দিতে হবে নাকি যখন তখন বেদরক মার খেতে হবে আমার পাশের বাড়িতে রোহিঙ্গারা এসে আমার রেশন খেয়ে যাবে এটা মানুষ যদি ভাবতে না পারে ইভিএম এ বাটন দাবানোর আগে নিজের সন্তান নিজের পরিবারের মুখটা যদি না দেখতে পায় তাহলে কিন্তু বাংলাকে আর ঘুরে দাঁড়াতে পারবে না বাংলা আর ঘুরে দাঁড়াবে পুরো সময় তোমার দালালদের ছটফটানি দেখে ভারী মজা লাগছে কিন্তু এখানে আমি জগন্নাথদার কথা শুনতে একটা জিনিস ভাবছিলাম জগন্নাথদের সত্যি কি বিড়ম্বনা ওনাদের যারা কোর ভোটার তারা ওনাদেরকে ভোট দেয়ই যাতে বিজেপি এই কারণে দেয় ভোটটা পায় যে এরা মুসলমানদের টাইট দেয় এইটা হচ্ছে বিজেপির এবং একমাত্র ইউএসপি আজকে ওভারঅল বাংলার এমন চাপ বিজেপির ওপর পড়েছে হিন্দু কনসলিডেশন তো দূরের কথা উল্টো দিকে হচ্ছে যে এখন জগন্নাথদাকে গড়গড় করে ফিরিস্তি দিতে হচ্ছে আমরা মুসলমানদের জন্য কত কী করছি জগন্নাথ এসব ফিরিস্তি দেবেন না এই যেটুকু হিন্দু ভোট করছেন সেটাও চলে যাবে আপনারা ভোটটা পানি ওই একমাত্র কারণে যে ওইটুকু অংশ তারা মনেই করে যে মুসলমানদের টাইট দেওয়াটা উচিত এবং আপনারাই সেটা দিতে পারেন ওই জায়গা যদি আপনি বলতে শুরু করেন নরেন্দ্র মোদী মুসলমানদের জন্য এত কিছু করেছে এরপর তো আপনাকে নরেন্দ্র মোদীর নাম পাল্টে মৌলা নরেন্দ্র মোদী বলবে সেখানে বিজেপি টিকবে কিভাবে আরএসএস আপনাকে টিকতে দেবে না যদি আপনি কদিন টিকবেন সেখানে সন্দেহ আছে এবার প্রশ্ন হচ্ছে 26-এর ভোটের নাম কি মমতা সুভদ্রা বন্দ্যোপাধ্যায় করে দিতে চাইছে আমি আপনার সময় বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কি বেগম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কি মমতা সুভদ্রা বন্দ্যোপাধ্যায় করতে চাইছে আপনার নামে বেগম কেন আপনার দল মমতা সুভদ্রা বন্দ্যোপাধ্যায় করতে চাইছে কত টাকা তথ্য ইমেল করেছিল আমি সেটা নিয়ে কথা বলা শুরু করব আপনার নামে করেছিল আপনার নাম ইমেল করেছিল ব্যক্তি আক্রমণ না করে পয়েন্টে বলুন ওনাকে থামাও নরেন্দ্র মোদী বলছেন আমি সুভদ্রা বন্দ্যোপাধ্যায় করব না আপনি মৌলানা যদি এটা শুরু করে উনি যদি এইটা শুরু করেন ওনার নামে কি কমপ্লেন হবে ওনার নামে কি কমপ্লেন হয়েছে সেটা নিয়ে বলবো উনি দলের তহবিল দিল্লি থেকে পাঠানো টাকা নিজের আত্মীয়দের নামে করেছেন জগন্নাথ দা পয়েন্টে বলুন দিল্লি বিজেপি যে টাকা পাঠিয়েছিল আপনি বলেছেন কথাটা বলুন না দিল্লি বিজেপি যে টাকা পাঠিয়েছিল জগন্নাথ চ্যাটার্জি টাকাটা বলুন অনির্বাণ তুমি আমাকে পয়েন্টে সংখ্যালঘুদের কি তোমরা জমিদার হিসেবে অনির্বাণ আপনি মৌলানা নরেন্দ্র মোদী বলছেন আমি বলছি আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় তাতে এই শোয়ের সাথে কোনো সম্পর্ক নেই থামাও আরে তুমি নিজে আচ্ছা আমি তোলাকে থামাও আচ্ছা তো আমি তো সময় বলিনি উনি ওনার দলের টাকা ব্যক্তিগত আক্রমণ কাউকে বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো ব্যক্তিগত আক্রমণ এই শোতে আমি এলাও করব না আমি আবার ছেড়ে দিন আবার ছেড়ে দিন টাকাটা অমিত শাহ আবার টাকা পাঠাবে আবার ছেড়ে দিন টাকা আমি তো চাই আপনি ছেড়ে দিন পার্টির দ্বারা উচ্ছিষ্ট আপনাকে দেবে আপনি তত ছেড়ে দিন
আচ্ছা অনির্বাণ লাস্ট 1 মিনিট সময়, অনির্বাণ লাস্ট 1 মিনিট সময় বলো। 1 মিনিট সময় লাগবে না, স্পষ্ট কথা যে বিজেপি সংখ্যালঘুদেরকে তামান্নাদেরকে আর কত মারবে? প্রথম কথা যে যারা তামান্নাদের মেরেছে তারা তাদের সর্বোচ্চ শাস্তি হোক। হ্যাঁ, তারা তৃণমূলই করে, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর সেই নিয়ে যত সমালোচনা সবটাই প্রাপ্য, এ নিয়েও কোনো দ্বিমত নেই। তার মানে যদি তুমি মনে করো এই আনন্দে বিজেপি এখান থেকে কিছু ভোট পেতে পারে, 26-এ কিছু করতে পারে, সে ঘুরে বালি এমনি তুমি নিজেই বলে দিয়েছো, যার ফলে আমি আর তোমার বিড়ম্বনা বাড়াবো না। প্রসঙ্গটা হচ্ছে এইখানে অ্যান্টি ইনকামবেন্সি, 4th টার্ম তৃণমূল আসতে চলেছে, থাকবেই, এটা থাকাটা খুব স্বাভাবিক। এইখানে প্রশ্নটা হচ্ছে যে ভোটের ওপর দাঁড়িয়ে বিজেপি 19 সালে 18টা আসন তারা পেয়েছিল, সেই ভোটের অনেকটাই সিপিএম এর ফেরত যাচ্ছে, এটা তারা বুঝতে পারছে, যে কারণে বামেদের প্রতি তাদের এত আক্রমণ। আমার একদম সময় শেষ, কিন্তু এই বিতর্কটা, এই যুক্তিগুলো আদৌ 2026 সালে কোনোভাবে কাজে আসে কিনা সেটা আমরা লক্ষ্য রাখবো। কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি, তামান্নারা ভালো থাক, এই বাংলাতে হরগোবিন্দ দাস এবং তামান্নাদের যেন আর কচুকাটা করা না হয়। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা, MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।